তুমি একটা কাজ করো, যাও উপরে যাও, গিয়ে ভাইকে বলো, চল ভাই চল ডেকে নিয়ে এসো গে, যাও বলো গে যে আমরা বসার ঘরে বসে সব গপ্প টপ্প করছি, তুইও আয় আমাদের সঙ্গে বসে গপ্প করবি, যাও বলো গে। ঠিক আছে আমরা যাই। ঠিক আছে। ও বাবা, যুগল মতো কলকাতা চললে শোনে আমি একটু, কলকাতা যাচ্ছে শুনে একটু। পুতুল দি, তুমি আবার আমার সাথে এভাবে কথা বলছো? তুমি যেরকম তোমার মায়ের কাছে এসেছো, আমিও একটু আমার মায়ের কাছে যাব। আর মা না ফোন করেছিল, মায়ের শরীরটা বড্ড খারাপ হয়েছে। তোমার ছেলেকে নিয়ে একটু ও বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বাইকটা আছে তো, যেতে আসতে সুবিধে হয়ে যাবে। যাচ্ছ, যাও। তোমার মায়ের আবার কি হলো? আর বলো না, ঠান্ডা গরম লেগে বোধহয় জ্বর টর বাঁধিয়েছে কিছু একটা, খুব জ্বর হয়েছে জানো তো, হাঁপাচ্ছে, কথা বলতে পারছে না। এদিকে বাবা বড্ড অসহায় হয়ে গেছে, ওই আমাকেই গিয়ে এখন রান্না বান্নাগুলো করে দিয়ে আসতে হবে আর কি। একটু রাত হলে বাড়ি ফিরবো। হ্যাঁ, একটু রাত হবে হয়তো আজকে। বাবা বাবা, সত্যি বাপে বাপ, এই যে বউ ননদ তো বাড়িতে এসেছে এতদিন পর, কোনো জ্ঞানগম নেই, কোনো জ্ঞানগম নেই যে ননদ সেবা শুশ্রূষা করবো, তা না, উনি চললেন ড্যাং ড্যাং করতে করতে বাপের বাড়িতে। তা ওর জন্য তোর কিসের সমস্যা? ওর জন্য তো মা আছে, তারপর তোর এই বড় বৌদি তো আছেই। তাছাড়া ও যখন জেলে ছিল তখন তো একবারও খোঁজ নিতেও যাসনি। আচ্ছা আমি বলি কি, ছাড়ো না ওর কথা ধরে তর্ক করাটা কি ঠিক? ও তোর মতো কথা বলে যায়? আচ্ছা বাপু ঠিক আছে, তো যা, তো এখন এবার যাবি থেকে যা, তো দেখি অবশ্যই তো গেলে আমি তো শান্তিতে কথা বলতে পারবো মার সাথে, শুভর সাথে দুটো মনে কথা। তোরা থাকলে তো আমি কোনো কথা বলতে পারি না, বুঝলি তো, সব তো বুঝিস, তোদের নিয়ে কথা বলবো আমি। তোর সামনে থাকলে কি করে বলবো শুনি? হ্যাঁ সেই তো সেটাই হচ্ছে এই বাড়ির সমস্যা। এই বাড়িতে দুটো দলে সবাই ভাগাভাগি হয়ে গেছে, দুটো দল তৈরি হয়ে গেছে, কিন্তু আমরাও যে এই বাড়ির ছেলে, এই বাড়ির বউ, সেটা কেউ ভাবেই না। আহা, ওর কথা ধরছো কেন? আমি আবারও বলছি, ওর কথা ধরো না। ও অনেক সময় এরকম অনেক কথাই বলে যেগুলোর কোনো মানে থাকে না। মানে হচ্ছে, আরে আমার কথা মানে হচ্ছে, এই যে আমাদের পলু আর পৌলু বউ, ওদের দুজনকে আমাদের বাড়িতে কেউ সহ্য করতে পারেনি এখন। হ্যাঁ, আগে আমার বাড়িতে ভালো ছিল, এখন এই পত্রিকা পালা পরে একদম পুরো একদম খারাপ হয়ে গেছে আমার বাড়িটা। দুজনকে আমার বাড়িতে কেউ সহ্য করতে পারেনি গো, তাই তুমি সহ্য করতে পারোনি, আমিও পারিনি গো। আমার পড়াক আমার বাবাইকে, আমার বাবাটা আগে খারাপ ছিল, তুমি তাকে সহ্য করতে পারতে নেই। এখন আমার বাবা বাবাটা ভালো হয়েছে, তাই তুমি ওকে সহ্য করতে পারো। আর তুমি শিমুকে খুবই পছন্দ করো, আমার মাকে ভালোবাসো, আমাকে সব থেকে বেশি ভালোবাসো। তাই না দিতে বাবু, আমি ঠিক বলেছি না? ও কি কথা? হ্যাঁ পুতুল, এই সমস্ত কি কথাবার্তা বলছো তুমি? না না না, আমার জামাইয়ের নামে এই সমস্ত বানানো কথা বলবে না, একদম একদম বলবে না, কিন্তু বলে দিল। আর আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি স্বামীর নাম ধরে ডাকছো? হ্যাঁ, আমার করে ডাকে নাকি কেউ? আমার করে ডাকতে নেই। আর শোনো, জামাই বাবাকে তুমি এই সমস্ত আবুল তাবুল কথার মধ্যে টেনো না মা। এই পলু, তীর্থ কোনোদিনও কারো নামে কোনো সমালোচনা করে না, আর ও সমালোচনা করবে কার সঙ্গে বলতে কিনি? হ্যাঁ, পুতুলের সঙ্গে। পুতুল কি একটা সমালোচনার যোগ্য মানুষ? ওসব নিয়ে ভাবিস না তোরা, তীর্থ অমন করেনি। এই দেখো, আমাদের নিয়ে কে সমালোচনা করলো কে করলো না তাতে না আমাদের কিছু যায় আসে না, আমরাই থাকবো। তোমায় নিয়ে সমালোচনা? না প্রতীক্ষা, তুমি সমস্ত সমালোচনার ঊর্ধ্বে। না নতুন করে তোমায় নিয়ে আর কিছু বলার নেই, তোমায় নিয়ে যা বলার আমি তো তোমাকে বলে দিয়েছি। আর তুমি যদি চাও তাহলে পুরনো কথা তো থাক না। দেখো প্রতীক্ষা, এমন অনেক পুরনো কথা থাকে যেগুলো থাকা উচিত না, আর কথাটা আমি তুলিনি, তুমি বলছো তো তাই আমি বলছি। তুমি কথাগুলো একবার ভেবে দেখো তো, তোমার প্রতি আমার যা ধারণা সেগুলো কি বদলানো সম্ভব? কখনো সম্ভব না। তবুও তুমি আমার শালার বউ, পুতুলকে আমি বিয়ে করেছি, এই বাড়ির সঙ্গে আমার আত্মীয়তা তৈরি হয়েছে, আর সেই জন্য আমি তোমাকে কিছু বলছি না। দেখো, যা হওয়ার হয়ে গেছে, এখন যদি তুমি মন দিয়ে সংসার করো তাহলে কিন্তু তোমারই লাভ। যা অন্যায় করেছো, আর নতুন করে কিছু করো। আমরা আমাদের মতো সংসার করছি, তুমিও তোমার মতো সুখে সংসার করো, ব্যাস এটুকুই চাই। আমরা কিন্তু আমাদের সংসার নিয়ে বেশ ভালোই আছি। দেখো, তোমার সঙ্গে ওর কি সমস্যা হয়েছিল সেটা আমি জানি না,
তবে আমি ওকে যবে থেকে চিনি আমার জীবনে কিন্তু ও কোনো সমস্যা তৈরি করেনি। এবং আমি বিশ্বাসও করি যে প্রতীক্ষা সমস্যা তৈরি করার মতো মেয়েই নয়। প্রতীক্ষাকে এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, যেমন ওর চাকরিটা চলে গেছে, আর সবাই মিলে তো ওর পেছনে কম লাগেনি তীর্থ। আমার বড় বৌদি তার মধ্যে তো ছিলই, ওর পেছনে কম লাগেনি। কিন্তু এত কিছুর পরেও আমরা ভেবেছি যে না, আমরা অ্যাডজাস্ট করে সবার সঙ্গে একসাথে থাকবো, কারণ আমরা মনে করি যে একসাথে থাকার একটা শক্তি আছে। আর এই যে দেখোই না, আমার দাদার যে এত বড় বিপদ, আমি তো সব সময় দাদার কাছে যাচ্ছি, দাদার খোঁজ নিচ্ছি, ওর সঙ্গে বসছি, কথা বলছি, কারণ বৌদি তো সব সময় থাকে না। বৌদি সকালবেলা বেরোয় এবং রাত্রিবেলা বাড়ি ফেরে। আর বাকি থাকলো মায়ের পক্ষে আর কতটাই বা সম্ভব? মা কোন দিক সামাল দেবে, এদিক না ওদিক। তাই আমরা দুজনে যখন পারি দাদার সাথে গল্প গুজব করি, একটু সময় কাটাই। আর দাদার সঙ্গে তো আমরা একসঙ্গে খেতেও বসি। কি মা বলো, দাদাকে নিয়ে আমরা খেতে বসছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখে তো আমি খুব শান্তিও পাই, খুব শান্তি পাই। দাদাকে নিয়ে একসঙ্গে বসে খাও তো। সত্যি কথা বলতে কি বাবা তীর্থ, আজকাল যেন মনে হচ্ছে যে পলু একটু ঘরমুখো হয়েছে, বুঝলে? বউ যবে থেকে ফিরে এসেছে না জেল থেকে, তবে থেকে যেন একটুখানি ঘরমুখো হয়েছে। আগে তো বউ জেলে ছিল, মনটা খারাপ ছিল, তো সারাক্ষণ বাইরে ঘুরে বেড়াতো, তাই না? তা এখন একটু দেখছি অন্যরকম হয়েছে। হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, ওর দাদাকে নিয়ে খেতে টেতেও বসছে, একটু দেখভাল করছে বটে। আমি একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যাই, তুই তোর দাদাকে দেখবি না তো কে দেখবে রে? হ্যাঁ, তোরা দুটো ভাই একসঙ্গে ছোট থেকে বড় হয়েছিস, এক ভাই বিপদে পড়েছে, তার এক ভাই তার পাশে দাঁড়াবে, এটাই তো উচিত, এটাই তো নিয়ম। বিয়ের মধ্যে এত বেশি বেশি করে বলার কি আছে রে পলু? না মা, আসলে কি বলতো, সবাই তো ভাবে যে আমরা দাদাকে হিংসে করি, বৌদিকে হিংসে করি, কিন্তু সেটা তো নয়। বৌদি আসলে এত ক্যাটক্যাট করে কথা শোনাতো, ঝগড়া করতো, ঝামেলা করতো আমাদের সাথে, যে আমাদের বৌদির সাথে বনতোই না। কিন্তু তার মানে তো এই নয় যে দাদাকে আমরা ভালোবাসি। এবার দেখো, বৌদি যদি দাদার জন্য করে, তাহলে বৌদি আমাদের আপন, এতে তো আমাদের কোনো সমস্যা থাকতে পারে না। এখন দেখা যাক মাইনেটা পেয়ে ও কি করে, কারণ এখনো তো মাইনে হাতে পাইনি। মাইনেটা পাওয়ার পর অর্ধেক টাকা নিজের কাছে রাখে, নাকি দাদার খরচা বাবদ কত টাকা তোমাদের হাতে তুলে দেয়, সেটাই দেখার। তখনই বোঝা যাবে যে বৌদি স্বার্থপর না স্বার্থহীন। এবার বাকিটা মা তুমিই বুঝে নেবে, কারণ আমার তো বলার আর দরকার নেই। তুমি যদি চোখে ঠুলি পরে বসে থাকো সবসময়, আমি আর কি বলবো বলো? আমার কাজ হচ্ছে তোমায় সাবধান করা, আমি সেটা সবসময় করে এসেছি তোমায়। আরে এই তোমার দোষ, জানো তো পলাশ, কি দরকার বলো তোমাকে সাবধান করে দেওয়ার? যাক, এসব কথা বাদ দাও, যার ঠেকে শেখার না সে ঠেকেই শিখবে। আচ্ছা, তোমরা কি আজকে রাত্রে থাকছো বাড়িতে? আর থাকবো, তো কোনো অসুবিধা আছে? না, আমার কেন অসুবিধে হবে? এ কি? শোন পলু, পুতুল এসেছে অনেকদিন পরে, পুতুল বায়না ধরেছে যে সে বাড়িতে কদিন থাকতে চায়। অবশ্যই তীর্থ বাবা বলেছে তার কাজ টাজ আছে, সে সম্ভবত থাকতে পারবে না। তো এত বায়না করার কি আছে? বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আছে, তাদের অনুমতি ছাড়া তো তুই থাকতে পারবি না এরম ভাবে। আর এই তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। ওই তো কি রে, আমি থাকবো আমার মা বাড়িতে, তো কি শুনি আমাকে নিয়ে বাড়িতে থাকতে ইচ্ছে করছে, তো কোথায় আমি চলে যাবো নাকি? হ্যাঁ, বেশ হয়েছে একদম। আমার বউর সঙ্গে এখনো দেখা হয়নি, বউ আসবে, বউর সাথে গল্প করবো, কতদিন দেখি না আমি বউকে, তা না আমার এখন চলতে বলছি। এই শোন, আমি এখানে একা থাকবো না, আমার বাবা থাকবে আমার সাথে। হ্যাঁ, শ্বশুর বাড়ির আদর যত্ন কেই বা মিস করতে চায়? তাহলে থেকে যাচ্ছ তো? কেন বলো তো? আমি থাকলে তোমার আপত্তি আছে? আমার কিসের আপত্তি? তাহলে বারবার এই প্রশ্নটা করছো কেন? দেখো, তোমার যখন কোনো আপত্তি নেই, তাহলে আমি থেকে যাব। পুতুল তো আমাকে ছাড়তে চায় না, আর পুতুল যদি আমাকে ছেড়ে দেয়ও, আর পুতুলের বউ যদি পুতুলকে ম্যানেজ করতে পারে, তাহলে আমি চলে যাব, আর নইলে থেকে যাব। আচ্ছা মা, আমি এগোচ্ছি তাহলে। ও, রাত্রিবেলা কি এখানে খাওয়া দাওয়া হবে নাকি? না, দেখি ওদের বাড়ি তো যাচ্ছি, ওখানে যদি জোর করে কিছু খাইয়ে দেয় তাহলে আর। বলিও কি কথা বলো, তাদের ওই অবস্থা শুনলাম, ওর মার শরীর টরীর খারাপ, তার মধ্যে এখন তোর জন্য রাঁধতে বসবে নাকি তারা? আরে না না, আমরা যাব তারপরে রান্না করতে বসবে কেন? আর এমনিতেও মায়ের শরীরটা খারাপ, আমরা বলবো তারপরে রান্না হবে এমনটা তো নয়। আমাকে গিয়েই ওখানে এখন রান্না বান্নাটা করতে হবে। আর আমি যদি রান্না করি আর না খেয়ে চলে আসি আমি আর পলাশ, মা কিন্তু সেটাকে একেবারেই ভালোভাবে মেনে নেবে না, আমাদের খাইয়ে দাইয়েই পাঠাবে। আচ্ছা মা, আমরা এখন আসি, হ্যাঁ? আমরা একেবারে খেয়ে দিয়ে রাতে আসবো। আসছি মা।
এমনি তো সন্ধে হয়ে এলো, দেরি হয়ে গেছে অনেকটা, তার উপর প্রতীক্ষাও দেরি করে ফেললো। আরে তুমি বা তো হুড়োহুড়ি করছো কেন? অবেলায় খেয়েছি, তারপরে ঘুমিয়ে পড়েছি, এইটুকু তো সময় দেবে আমাকে। চলো এখন চলো। যা তো যা। মামা ও তো চলে গেল, আমি তো পড়াকে কাছে যাই, গিয়ে বাইকে দেখে আসি। হ্যাঁ যাও মা, যাও ডেকে নিয়ে এসো, যাও। ঠিক আছে। আয় বাবারু, বাই, আয় বাই। ও বাবা, আমি উঠতে পারি না, আমাকে উঠতে ছাড়। ও পুতুল, একটু কষ্ট করে যাও মা, কষ্ট করে যাও। ও ঘুমিয়ে পড়েছে বোধহয়, উত্তর দিচ্ছে না যখন, যাও, ঘুমিয়ে পড়েছে বোধহয়। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি বাইকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে, আমি গেলাম স্যার। তীর্থ বাবা বসো না, বসো বসো। না না মা, ঠিক আছে। ও তীর্থ বাবা, বলছিলাম কি, আমার মেয়েটাকে একটু শিখিয়ে পড়িয়ে নিও গো। দেখো ওর সব কথা হয়তো ও ঠিকঠাক বলে নে, ওর কথাবার্তার ধরন ধারণ তো আলাদা। তুমি একটু মানিয়ে গুছিয়ে নিও, কেমন? সেটা কি আমি জানি না? পুতুলকে আমায় চেনাতে হবে? ও কিরকম আমি খুব ভালো করেই জানি, আর সেই জন্যই তো ওকে আমি বিয়ে করে নিয়ে গিয়েছি। আগের থেকে ও অনেক বেশি লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, আপনি একদম চিন্তা করবেন না। মা, মা, কি হলো মা? ভাই না ঘরে ঘরে নেই। ভাই ঘরে নেই? না এই দেখো, দেখেছো, এতবার করে বারণ করি, ও নির্ঘাত আবার একা একা বাথরুমে গেছে, জানিস? না, বাবা তুমি নেই, দরজাটা তো খোলা রয়েছে, আমি দেখলাম। গয়েও নেই, বাবা তুমি নেই। ও কি কথা? মানে ও একা একা আবার কোথায় গেল? জানি না, এই ছেলেটা তো আমাকে একেবারে শেষ করে দেবে। চিন্তায় চিন্তায়, বল দেখি কি কাণ্ড, এতবার করে বারণ করেছি, কিন্তু যাবে বা কোথা দিয়ে গো? দাঁড়ানো, ও হয়তো আমরা তো এখানে আছি না, গেলে তো আমরা দেখতে পেতাম। কি বলো, কি হয়? হয়তো হয়তো বারান্দায় বসে আছে, আর পুতুল হয়তো বুঝতে পারিনি। দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। দেখো দেখি বাবা, দেখো দেখি। তুমি একটু দূরে যাও, দূরে কোথাও গিয়ে দাঁড়াও তুমি। কি? তোমার যদি কিছু হয়ে যায় তখন? আস্তে কথা বলো, আমার কিচ্ছু হবে না। এই গভীর অন্ধকারে আমাকে কেউ দেখতে পাবে না, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তাছাড়া আমি তো গ্লাভস পরে নিয়েছি হাতে। পুলিশকে তো পেট্রোলিং করতে বলেছিলাম, পুলিশ তো এখনো এসে পৌঁছালো না। থানাতে দুবার ফোন করেছিলাম, ফোন বেজে গেল। তুমি দেখো না, আজকে ওকে আমি শেষ করেই ছাড়বো। তুই তো পলাশ, আমি যা অনুমান করেছিলাম ঠিক তাই। পেছন দিক থেকে যাবো আর কি ওকে মেরে ফেলে দিয়ে আসবো। ওই তো আসছে, তো ওই তো হনন করে হেঁটে আসছে। অবয়ব দেখে আমি চিনতে পেরেছি পলাশ। সেগুলো আসছে, এবার কি হয়? বলো, সামান্য এবার একটু নার্ভাস লাগছে, জানো তো। আরে বাবা, নার্ভাস লাগার কি আছে? আমরা তো কিছু জানি না। কেউ একটা ওকে রাস্তায় মেরে ফেলে দিয়ে চলে গেছে। আমরা তো তোমার মুখটা ঢাকো, আমরা তো তোমার বাপের বাড়ি যাচ্ছিলাম, তারপর আমরা ওখান থেকে বাড়ি যাবো। আমরা কিচ্ছু জানি না, নার্ভাস ফিল করো না তুমি। না, কিছুতেই এখন আমি নিজেকে ধরা দেব না। আগে দেখি পলাশ কি করে। পলাশ কি করে তার উপরে নির্ভর করছে আমার রিয়াকশন। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, বলছি কাজটা হয়ে গেলে দৌড়ে চলে আসবে, ঠিক আছে? আমি সবটা এখান থেকে ওয়াচ করব, তুমি ভয় পাবে না। হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, ঠিক আছে? আরে ঠিক আছে, তুমি যাও, দূরে কোথাও যাও। আজকে তোর শেষ দিন। কি ভেবেছিলি তুই? আমার চাকরি খেয়ে, বরের চাকরি নিয়ে বাড়িতে পটের বিবির মতন বসে থাকবি? আমার শাশুড়ির কান মাথা খাবি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করবি? আর আমরা কি ভিখিরির মতন থাকবো নাকি? এখন আমার বাড়িটা একজনের রোজগারের সংসার, আমার বড় তেমন ভালো করে রোজগার করে না। আমরা কি করব?
আমি তো সহ্য করবো না এসব। কি ভেবেছিলি তুই? হ্যাঁ, খুব চালাক ভেবেছিলি না নিজেকে? খুব লাফালাফি করতিস? এখন আমি দেখাবো কত ধানে কত চাল। কোথায় তোর সুচরিতা? হ্যাঁ, কোথায় বিপাশা, শীর্ষা? হ্যাঁ, তোর বন্ধু বান্ধব গুলো না, কে এখন তোকে বাঁচাবে? কেউ আসবে না। কেন জানিস? কারণ সবাই নিজের নিজের সংসার সামলাতে ব্যস্ত। আর কালকে সকালবেলা হেডলাইন বেরোবে, ধানের ক্ষেতে শিমুল বসুকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ, কারণ আমি তো পলাশকে বলেছি শিমুলকে এমন ভাবে শেষ করতে যেন ওকে দেখে মনে হয় কি একজন ওর সাথে অশালীন আচরণ করে ওকে ধানের ক্ষেতে ফেলে রেখে দিয়ে গেছে। আর তোর ওই হাবা বরটা কি করবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ওকে উঠতে বলবো উঠবে, ওকে বসতে বলবো বসবে। তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই সময় যা করার করে ফেলতে হবে। যদি আমাকে পেছন ফিরে দেখতে পায় তাহলে ভয় পেয়ে যাবে, বুঝতে দেওয়া যাবে না। যা করার সাবধানে আস্তে আস্তে করতে হবে। পায়ের পাতা ফেলার শব্দ যেন না পাওয়া যায়। ওই তো এসে গেছে, আর কয়েক হাতের দূরত্ব, চারপাশে কেউ কোথাও নেই। বাবা, রাত্রিবেলা এদিকটা এত অন্ধকার, কখন যে অন্ধকার রাস্তাটা পেরোবো? ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে আলো, ওইটুকু যেতে পারলেই। এতবার বলেও এখানে কোনো সুরাহা হয়নি। রিক্সা করে গেলে অবশ্য বড় রাস্তা দিয়ে চলে যাওয়া যেত, কিন্তু রিক্সা খরচা করব কি করে? আমাদের কি আর সেই অবস্থা? রোজ রিক্সা ভাড়া কত টাকা চলে যাবে তাহলে? ও চিকিৎসার খরচার টান পড়বে, তখন সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। না না, আর এই শর্টকাট নেব না। কাল থেকে একটু ঘুরেই আসবো। একটু গা ছমছম করে, বুকের ভেতরটা কিরম যেন করে উঠছে। এই ফাঁকা মাঠ দিয়ে গেলে কই কোনোদিন তো এরকম হয় না। আজকে এত বেশি করে গা ছমছম কেন করছে বুঝতে পারছি না তো। চারপাশে এত নিশুত রাত, অথচ এমন কিছু রাত তো হয়নি। তবুও কাউকে কোথাও দেখতে পাচ্ছি না, কেউ কোথাও নেই। এদিক দিয়ে কেউ শর্টকাটও নিচ্ছে না নাকি? অন্যান্য দিন তো তবু লোকজন দেখা যায়, আজকে তো দেখছি কেউই নেই। ছাড়, একটু না ছাড়লে গুলি করবো। কি হলো, যাবি? আপনি কে? আমি যেই হই, পুলিশের গাড়ি আসছে, আপনি বাড়ি চলে যান। আপনি আমাকে বলুন, আপনি কে? আপনি যে আমাকে বাঁচালেন, আপনি কি করে জানলেন যে আমাকে কেউ অ্যাটাক করতে আসবে? আর আপনি বা এখানে ছিলেন কেন? অবান্তর প্রশ্ন, এসব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুনুন, আপনি কে আমাকে বলে যান। ওরা কে চলে যাচ্ছে? কথাটা শুনুন, শুনুন। যাই না, যাই না, যাই না, যাই না, বুঝতে পারলাম না। এখানে থাকা যাবে না, এখান থেকে পালাতে হবে। তুমি তুমি বসো, বসো, বসো। আমি এই অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি,
যাচ্ছিলাম। তারপর আসলে স্কুল থেকে ফেরার সময় এই রাস্তাটা আমার শর্টকাট হয়। পেছন থেকে কেউ একজন এসে আমার মুখ চেপে ধরলো, আমার গলা টেপার চেষ্টা করছিল। তবে অবয়ব দেখে মনে হলো আমি তাকে চিনি। এই দিক দিয়ে পালিয়ে গেছে। আমি বাইকের আওয়াজ পেয়েছি, আপনারা গেলে হয়তো তাকে এখনো দেখতে পাবেন। প্লিজ কাউকে আপনার সন্দেহ হচ্ছে? সন্দেহ একজনকে হচ্ছে, কিন্তু স্যার আমি তো শিওর না, তাই নামটা বলতে পারবো না। কে? আমার দেওর পলাশ। কি বলছেন? স্যার আমি কিন্তু বলছি আপনাকে, আমি শিওর না। আসলে অন্ধকার দেখতে পাইনি, পেছন থেকে এসে ধরেছিল তো বুঝতে পারিনি। আমাকে যে বাঁচালো তাকেও ঠিক করে দেখতে পারিনি, জানেন তো। সে কে, কোথা থেকে এলো, কেন আমাকে বাঁচালো, সে কি করে সবটা জানলো। দুজনেরই ঢাকা ছিল। কেন এরকম হচ্ছে? আমার সবটা গুলিয়ে যাচ্ছে স্যার, সবটা গুলিয়ে যাচ্ছে। আজকে শেষ হয়ে যেতাম স্যার, আপনারা না এসে পড়লে। আমাদের একজন ফোন করে জানিয়েছিলেন যে এরকম একটা বিপদ হতে পারে। একটা রাউন্ড ছেড়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল, না হলে হাতে নাতে ধরতে পারতাম। জাস্ট ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের জন্য বেরিয়ে গেল। তবে হ্যাঁ, ধরবই, আপনি নিশ্চিন্ত থাকুন। শুনুন, আপনি আমাদের গাড়িতে উঠুন, কারণ এখন এই রাস্তা দিয়ে একা যাওয়ার রিস্কটা আপনার না নেওয়াই ভালো। তো ভালো কথা, আপনাকে যে বাঁচালো সে কোথায়? ওখান দিয়ে চলে গেল। জানি না স্যার, পুরো দিকটা অন্ধকার তো, তাই বলতে পারবো না কোথায় চলে গেল। কিন্তু তিনি কে, কেন এসেছিলেন আমি সেটাও জানি না স্যার, বুঝতে পারছি না। আপনি আমাদের গাড়িতে উঠুন। আরে এভাবে একা কেউ এই রাস্তায় যাতায়াত করে? আপনার একটা কমন সেন্স নেই? আমি আসলে ভাবিনি স্যার যে এখানে কোনো বিপদ হতে পারে। এর আগেও তো এরকম কিছু শুনিনি আমি। আরে শোনেননি বলে যে বিপদ হবে না তা তো হতে পারে না। আর তাছাড়া কোনো ঘটনা ঘটে গেলে তারপরে শোনা যায়। এই তো আজকে আপনার জীবনটাই চলে যাচ্ছিল, আপনি তো এখনো ট্রমায় আছেন। আসুন আমাদের গাড়িতে আসুন। কে মারতে চাইলো আমাকে? কে মারতে চাইলো? আপনার এমন কোনো শত্রু আছে? বললাম তো স্যার, শিওর করে বলতে পারবো না। কি করে বলি আমি শিওর করে? বাড়ি যাই, বাড়ি গেলে হয়তো বুঝতে পারবো। চলুন আপনার বাড়িতেই চলুন, বাড়িতে গিয়ে দেখা যাক। চলুন আসুন। আরে আপনি কেন এত ভয় পাচ্ছেন? ভয়ের কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। আমরা তো আছি নাকি? দেখবেন 2 দিনের মধ্যে অ্যারেস্ট করে নেব। এত টেনশন করবেন না। চলুন বাড়ি চলুন, দেখি কোনো ক্লু পাওয়া যায় কিনা। চলুন চলুন চলুন।